আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই কনস সিনড্রোম নিয়ে। সো বেসিক্যালি কনস সিনড্রোম আসলে জিনিসটা কি? দেখো, আমরা সবাই জানি আমাদের কিডনির উপরে একটা ছোট্ট একটা গ্ল্যান্ড আছে যার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ও সেটা আরেকটা নাম আছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তুমি যদি স্ট্রাকচারের দিকে তাকাও, এটা আসলে দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, যেটা বাইরের দিকে থাকে, আর ভেতরের দিকের পার্টটাকে বলি অ্যাড্রেনাল মেডুলা। এখন আমরা যদি হিস্টোলজি দেখি, আমাদের অ্যাড্রেনাল কর্টেক্সে উই গেট 3 লেয়ার্স, রাইট? জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা, জোনা রেটিকুলারিস। সবার বাইরের যেই লেয়ারটা সেটাকে আমরা কি বলি? জোনা গ্লোমেরুলোসা, রাইট? সবার বাইরের লেয়ারটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, এবং এই জোনা গ্লোমেরুলোসা নিয়ে আমাদের কাহিনীটা কি? কিছু কিছু পার্সনের ক্ষেত্রে দেখা যায় যে তাদের জোনা গ্লোমেরুলোসাতে একটা ছোট্ট একটা টিউমার অ্যারাইজ করছে, তাই এখান থেকে একটা টিউমার হচ্ছে। তাহলে জোনা গ্লোমেরুলোসা থেকে যদি ছোট ছোট টিউমার তৈরি হয়, তখন দেখা যায় যে এইখানে যে টিউমার সেলগুলো রয়েছে, লাইক মনে করো এগুলো হচ্ছে আমাদের টিউমার সেল। সো তখন আমরা দেখব যে এই টিউমার সেলগুলা এক্সেসিভ পরিমাণে হরমোন সিক্রেট করতে থাকে। তখন তারা দেখা যায় এক্সেসিভ পরিমাণে তারা অ্যালডোস্টেরন হরমোনটা সিক্রেট করে। এখন দেখো, অ্যালডোস্টেরন হরমোন আমাদের দরকার আছে, কিন্তু এটা যতটুকু দরকার তার থেকে বেশি পরিমাণে যখন সিক্রেশন হয়, দেয়ার কামস সাম প্রবলেম। সো কী প্রবলেম হয়? দেখো, আমাদের নর্মাল অ্যালডোস্টেরন হরমোনের আসলে কাজ কী ছিল? আমাদের অ্যালডোস্টেরন হরমোনের কাজ ছিল যেটা আমাদের যেই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল, অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সে পার্টিকুলারলি নির্দিষ্ট সেলের সাথে ডিএনএর সাথে অ্যাটাচমেন্টে যাবে বা ডিএনএকে আসলে স্টিমুলেশন দিলে সেইটার প্রভাবে এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের এক্সপ্রেশনটা আসলে বেড়ে যায়। দেখো, মূল কাজ কিন্তু আসলে এটা ছিল, অ্যালডোস্টেরন তার নির্দিষ্ট রিসেপ্টরের সাথে যখন অ্যাটাচ হবে, ডিএনএ স্টিমুলেটেড হবে, এবং ডিএনএ স্টিমুলেট হলে এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল এইটার এক্সপ্রেশন আসলে বেড়ে যাওয়ার কথা। নর্মালি আসলে আমার এইটাই মূল রেসপন্স, এবং এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল এটার কাজ কী ছিল? এইটার কাজ হচ্ছে লাইক আমার যদি এটা যদি রেনাল টিউবিউল হয়ে থাকে, মনে করো এখানে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল। সো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সে সোডিয়াম রিঅ্যাবজর্ব করবে, সে ওয়াটার রিঅ্যাবজর্ব করবে, এবং সে একই সাথে পটাশিয়ামকে বের করে দিবে। সো দিস ইজ দ্য ওয়ার্ক অফ দিস অ্যালডোস্টেরন, যে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল সেইটা থেকে এই রেজাল্টটা পাই। এখন দেখো, যদি বেশি বেশি করে অ্যালডোস্টেরন রিলিজড হইতে থাকে, এই কাজটাও বেশি বেশি করে হবে। তাহলে নর্মালের থেকে বেশি বেশি করে এখন সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, বেশি বেশি করে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, এবং বেশি বেশি করে পটাশিয়াম রিলিজড হইতে মানে বের হইতে থাকবে। এখন পটাশিয়াম যদি আমরা লুজ করতে থাকি, ইফ ইউ লুজ পটাশিয়াম, হোয়াট উইল হ্যাপেন দেন? সো আমি দেখবো এটার জন্য পেশেন্টের হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে, এটার জন্য আমরা যেহেতু ফ্লুইড এবং সল্ট রিটেনশন হচ্ছে, তাই না? সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হচ্ছে। সো যেহেতু তার সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হয়, এটা আসলে কোথায় ব্যাক করে? এটা ব্যাক করে আমাদের প্লাজমাতে। সো আলটিমেটলি আমরা দেখি আমাদের পেশেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তাদের যে ব্লাড ভলিউম, কাইন্ড অফ বলতে পারো যে ব্লাড ভলিউমটা আসলে একটু বেড়ে যায়, এবং ব্লাড ভলিউম বেড়ে গেলে বেসিক রেজাল্ট যেটা সেটা হচ্ছে পেশেন্টের আসলে কার্ডিয়াক আউটপুটই আসলে বেড়ে যায়। সো যখন আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি পাচ্ছে, যেহেতু প্লাজমা ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সো আলটিমেটলি দিস পেশেন্ট উইল গেট হাইপার টেনশন। তাহলে পেশেন্টের হাইপার টেনশন ডেভেলপ করে, যেহেতু সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হচ্ছে। নট অনলি দ্যাট, এই সল্টের লেভেলটা আমরা তাকে বেড়ে যেতে দেখবো। আমরা দেখবো পেশেন্টের সোডিয়াম লেভেল নর্মালের থেকে একটু বেশি। তাহলে এটাকে আমরা বলি হাইপার ন্যাট্রেমিয়া। তবে এখানে একটা কথা আছে, আমরা আসলে হাইপার ন্যাট্রেমিয়াকে ডিরেক্টলি কেন ওইভাবে বলি না, যেমন হাইপোক্যালেমিয়াকে আমি খুব বোল্ডলি বলি, বিকজ এখানে যে সোডিয়াম লেভেল আসলে বাড়ে, সোডিয়াম লেভেল আসলে কতটুকু বাড়ে? দেখা যাচ্ছে অ্যারাউন্ড 3 থেকে 4 মিলিমোল পার লিটার, এতটুকু বাড়ে। দেখো, সোডিয়ামের নর্মাল রেঞ্জ কিন্তু 135 থেকে 145 মিলিমোল পার লিটার। সো দেখা যাচ্ছে যদি এটা 3 থেকে 4 মিলিমোল বাড়ে, এটা খুব হার্ডলি 145কে ক্রস করে যায়। সো তুমি যদি 145কে ক্রস না করো, তাহলে কিন্তু হাইপার ন্যাট্রেমিয়া আসলে বলতে পারবা না।
সো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রেই আমরা আসলে হাইপারন্যাট্রিমিয়া দেখি না, আমরা দেখি তার সোডিয়াম লেভেল বাড়ছে, আগের থেকে বাড়ছে, বাট 145 ক্রস করে গেছে, এটা সব সময় হয় না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, তাও 1-2 বারে এরকম, বাট ম্যাক্সিমাম টাইম আসলে উইদিন নর্মাল লিমিটই থাকে। কিন্তু তুমি যদি আগের থেকে এখন কম্পেয়ার করো যে আগে এত ছিল এখন এত আছে, তখন তোমার মনে হবে যে সোডিয়াম লেভেল একটু বাড়ছে। সো এই জন্য আমরা বলি যে অ্যাকচুয়ালি তার সোডিয়াম লেভেল একটু বাড়ে, কোনো কোনো জায়গায় হাইপারন্যাট্রিমিয়া হইতে পারে, বাট কোনো জায়গায় হাইপারন্যাট্রিমিয়া তুমি নাও পাইতে পারো, লাইক একদম আপার লিমিট 145 আছে বা 146-47 এরকম হয়তো বা পাইতে পারো। সো ব্যাপারটা অনেকটা এরকম থাকে, বাট হাইপোক্যালেমিয়াটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। সো পেশেন্টের হাইপোক্যালেমিয়া ক্লিয়ারলি ডেভেলপ করে, হাইপার টেনশন ডেভেলপ করে, আর সোডিয়াম লেভেল একটু বাড়ে, কতটুকু বাড়ে, অ্যারাউন্ড 3 থেকে 4 মিলিমোল পার লিটার এরকম আসলে বৃদ্ধি পায়। এর পাশাপাশি আমরা আরেকটা ইফেক্ট দেখি, সেটা কি, দেখো আমাদের যে কালেক্টিং ডাক্ট, এখানে আসলে সোডিয়ামের সাথে একটা এক্সচেঞ্জের একটা ঘটনা আছে। অ্যালডোস্টেরনের প্রত্যক্ষ প্রভাবে আমাদের এখানে কি এক্সচেঞ্জ হয়, লাইক ইউরিন যেটা পাস করে যাওয়ার কথা ছিল ফর্মেশন হয়ে, আসলে এখান থেকে দেখা যায় লুমেন থেকে, নেফ্রনের লুমেন থেকে সোডিয়াম লাইক রিঅ্যাবজর্পশন হবে এবং সেইটার এগেনস্টে দেখা যাচ্ছে পটাশিয়াম বের হবে। সো এখন যখন তোমার হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে তখন আসলে পটাশিয়াম রিলিজ হয় না, তখন দেখা যাচ্ছে হাইড্রোজেন রিলিজ হয়। সো আমরা তখন দেখি যে পেশেন্টের সোডিয়াম রিঅ্যাবজর্ব হচ্ছে এবং ইন রেসপন্স এখানে আসলে হাইড্রোজেন এমনি এক্সক্রিট হইতে থাকে। সো যখন হাইড্রোজেন এমনি বাইর হতে থাকে তার অ্যাকচুয়ালি আমাদের পিএইচ লেভেলটা এখানে চেঞ্জ হবে। সো আস্তে আস্তে দেখা যাবে যেহেতু হাইড্রোজেন আয়ন লস হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে পেশেন্টের মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে। সো আমরা এখানে দেখি মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে আন্ডার ডিরেক্ট ইনফ্লুয়েন্স অফ দ্য অ্যালডোস্টেরন দিস থিং হ্যাপেন্স। তাহলে এখানে হাইড্রোজেন ইন এক্সচেঞ্জ অফ সোডিয়াম এটা আসলে মানে এক্সক্রিট হইতে থাকে। সো পেশেন্টের তাহলে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ হয়। তাহলে আলটিমেটলি পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কী থাকে, পেশেন্টের হাইপোক্যালেমিয়া থাকে, মেটাবলিক অ্যালকালোসিস থাকে, আর পেশেন্টের হাইপারটেনশন থাকবে, আর সোডিয়াম লেভেল একটু বেড়ে যায়। তো হাইপারন্যাট্রিমিয়া অনেকের হইতে পারে লাইক 145 ক্রস করে গেছে, বা অনেকের হয়তো একদম সমান 144-145 এমনও আসলে থাকতে পারে। পেশেন্টের অ্যাকচুয়াল ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কেমন থাকে, যেহেতু তাদের হাইপোক্যালেমিয়া থাকে, এই পেশেন্টের দেখা যাচ্ছে অনেকেই মাসল উইকনেস নিয়ে আমাদের কাছে আসে। সো পেশেন্টের লাইক মাসল উইকনেস থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে পিরিয়ডিক প্যারালাইসিস এমনভাবেও তারা আমাদের কাছে আসতে পারে। এবং তুমি যখন পেশেন্টকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করবা তুমি দেখবা যে পেশেন্টের ব্লাড প্রেশারটা বেশি, লাইক তার হাইপার টেনশন আছে। সো বেসিক প্রেজেন্টেশন আসলে এইটা থাকে। এখন যখন আমি ক্লিনিক্যালি দেখতেছি পেশেন্টের এরকম মাসল উইকনেস, পিরিয়ডিক প্যারালাইসিসের হিস্ট্রি থাকতে পারে, আমি ক্লিনিক্যাল এক্সামিন করে দেখতেছি ব্লাড প্রেশার বেশি, ইনভেস্টিগেশন দিলাম, ইনভেস্টিগেশনে দেখলাম পটাশিয়াম লেভেল অনেক কমে গেছে এবং সোডিয়াম লেভেল হয়তো বা 144-এর আশেপাশে বা একটু বেশি এরকম, তাহলে আমি কিন্তু আসলে বুঝতে পারতেছি যে এটা কনস সিনড্রোম হইতে পারে। এখন এটাকে আমি কিভাবে আইডেন্টিফাই করব, এখানে এটার জন্য আমরা আরও একটা টেস্ট করি, সেটা হচ্ছে আমরা পেশেন্টের রেনিন লেভেলটাকে মেজার করি। সেরাম রেনিন লেভেল এটাকে আমরা দেখতে চাই। কেন, দেখো কোনো একটা পেশেন্টের যখন অ্যালডোস্টেরন লেভেল অনেক হাই থাকে, যখন তার অ্যালডোস্টেরন লেভেল হাই থাকে, তার লাইক ব্লাড প্রেশার যখন বেশি থাকে, তখন নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের কারণে রেনিন সিক্রেশন অনেক কমে আসে। সো আলটিমেটলি এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে তুমি দেখবা রেনিন লেভেলটা অনেক কম। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখব রেনিন লেভেলটা আসলে কম। সো এইটা আমাদেরকে আরও ক্লিয়ার কাট আইডিয়া দিবে যে রেনিন লেভেল কম হওয়ার অর্থ দিস ইজ প্রাইমারি অ্যালডোস্টেরনিজম। কথাটার মানে বোঝো, একটা পার্সনের কোনো একটা কারণে রেনিন লেভেল যদি বৃদ্ধি পায় সেটার রেসপন্সে অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যায়। তাহলে এখানে অ্যালডোস্টেরন সিক্রেশন যে হইলো সেটা কার জন্য হইলো, রেনিন বৃদ্ধি পাওয়ার কারণে হয়েছে। এটা কিন্তু সেকেন্ডারি অ্যালডোস্টেরনিজম হবে। ইন দ্যাট কেস এটা হবে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। কিন্তু কোনো একটা পার্সনের অ্যালডোস্টেরন লেভেল তুমি বেশি পাচ্ছ, বাট রেনিন লেভেল ইজ লো, বিলো নর্মাল লেভেল, তার মানে দিস ইজ প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, যে অ্যালডোস্টেরনটা নিজেই গ্ল্যান্ড থেকে বেশি বেশি সিক্রেট হচ্ছে। সো ওটা হবে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। তাহলে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম এটাকে কনফার্ম করার উপায় হচ্ছে তুমি রেনিন লেভেল চেক করো। তুমি দেখবে যে রেনিন লেভেল বেশি, তাহলে বুঝবা রেনিন বেশি হওয়ার কারণে তোমার অ্যালডোস্টেরন বেশি।
তাহলে সেটা তো সেকেন্ডারি কজ হয়ে গেল। বাট রেনিন লেভেল লো কিন্তু অ্যালডোস্টেরন বেশি, তার মানে এটা প্রাইমারি কজ। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকেই বেশি বেশি করে অ্যালডোস্টেরন তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই দিস প্রবলেম ইজ হ্যাপেনিং। তাহলে এইভাবে আমরা এটাকে আসলে ডায়াগনোসিস করে থাকি। তাহলে কথা হচ্ছে ভালো কথা ডায়াগনোসিস করলাম, এখন আমি ট্রিটমেন্ট কী দিব। সো ট্রিটমেন্টের এখানে দেখো প্রথম কথা ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। আলটিমেটলি সার্জারির উপরে মানে আলটিমেট সার্জারি করতে হবে, কিন্তু সার্জারি করার আগে তুমি পেশেন্টকে কীভাবে কন্ট্রোল করবা। সো যেহেতু এখানে পেশেন্টের অ্যালডোস্টেরন লেভেল বেশি, যেহেতু আমার মূল সমস্যা অ্যালডোস্টেরন বেশি, সেই জন্য আমরা এই পেশেন্টের ক্ষেত্রে অ্যালডোস্টেরন রিসেপ্টর ব্লকার ইউজ করি। অ্যালডোস্টেরন যে রিসেপ্টরের উপর কাজ করবে সেই রিসেপ্টরকে ব্লক করে দিব, এরকম কিছু মেডিকেশন অ্যাভেলেবল আছে। সেই অ্যালডোস্টেরন রিসেপ্টর ব্লকার আমরা ইউজ করি, সেটা হচ্ছে আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট। বাট আলটিমেট ম্যানেজমেন্ট হচ্ছে সার্জারি। আমরা সার্জারি করে যদি ওই টিউমারটাকে কেটে ফেলতে পারি সেটাই হবে আমাদের মানে আলটিমেট। এখন কথা হচ্ছে অ্যালডোস্টেরন রিসেপ্টর ব্লকার কী কী আমরা ইউজ করি। আমরা খুব ফ্রিকুয়েন্টলি কমনলি ইউজ করি স্পাইরোনোল্যাকটন। স্পাইরোনোল্যাকটন এটাকে আমরা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করি। এর বাইরে আরও কিছু ড্রাগ আছে যেমন এপ্লেরেনন, বাট স্পাইরোনোল্যাকটন এটা আমরা আসলে বেশি ইউজ করে থাকি। সো দিস ইজ অল অ্যাবাউট কনস সিনড্রোম ফর এমবিবিএস লেভেল। তোমাদের পরীক্ষায় কোশ্চেন কীভাবে আসবে, তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে একটা পার্সন, হ্যাঁ, তার হচ্ছে হাইপার টেনশন আছে, তার মাসল উইকনেসের কথা থাকবে, হয়তো বা প্যারালাইসিসের একটা সিমটম থাকবে, যে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ প্যারালাইসিস হয়ে যায়, আবার হঠাৎ হঠাৎ ভালো থাকে, এরকম একটা অল্টারেশন থাকে, মানে পিরিয়ডিক ইভেন্ট অফ প্যারালাইসিস, মাসল উইকনেস, হাইপার টেনশন। এবং তুমি ক্লিনিক্যালি তুমি যখন পেশেন্টকে ইনভেস্টিগেশন দিছো, পটাশিয়াম কম, সোডিয়াম 145-এর আশেপাশে আছে, এরকম একটা সিনারিও পাবা। এবং এখানে তখন বলবে যে তুমি আর কী করতে চাও, তাহলে তুমি রেনিন চেক করো, বা হয়তো তোমাকে স্টেমে বলে দিবে যে রেনিন লেভেলটা লো, তাহলে তুমি বুঝে যাবে দিস ইজ প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, যেটাকে আমরা কনস সিনড্রোম বলি। তাহলে কনস সিনড্রোমই হচ্ছে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। সবাইকে ধন্যবাদ।